গুড মর্নিং। শুরু করছি এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন যে বোর্ড এক্সামগুলো হচ্ছে সেই বোর্ড এক্সামে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা উপকৃত হও এবং তোমরা আমাদের সঙ্গে রয়েছো। আজকে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক তো সামনেই আসছে, তার ফলে উচ্চ মাধ্যমিকের লাইফ সায়েন্স অর্থাৎ জীববিদ্যার সম্ভাব্য যে সাজেশন সেটা নিয়ে কথা বলবো। পিয়ালি ম্যাম আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন, তিনি কিন্তু তোমাদের এই সাজেশনটা দেবেন। ম্যাম আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। আর তোমরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছো টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে কিন্তু আমাদের টেলিফোন করতে পারো। ইউটিউবে আমাদের এই অনুষ্ঠান দেখা যায় এবং ফেসবুকেও তোমরা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবে। তাই কোনো কারণে এই মুহূর্তে লাইভ যদি মিস করে থাকো তাহলে ইউটিউব এবং ফেসবুকেও তোমরা দেখে নিতে পারো। আর যেটা বারে বারে তোমাদের বলি, আরও একবার বলবো যে তোমাদের যে সমস্ত বন্ধুরা এই অনুষ্ঠান সম্পর্কে জানে না বা কোনো কারণে হয়তো তারা দেখতে পারে না বা মিস করে, তাদেরকে অবশ্যই শেয়ার করতে পারো, কারণ তারাও এতে উপকৃত হবেন। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। হ্যাঁ ম্যাম। দেখো, আজকে আমরা জীববিদ্যা বা তোমাদের বায়োলজি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে উচ্চ মাধ্যমিকে অনেকগুলি চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারগুলো অনেক হিউজ বা অনেক প্রশ্ন সম্বলিত। তো দেখো, আজকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের 2 মার্কস 3 মার্কস 5 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সম্ভাব্য, সেগুলো নিয়েই আলোচনা করছি বা সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই বলবো যে বইটা আগে ভালো করে পড়ো, তারপর সাজেশনগুলো ফলো করো। এমন করো না যে এই কোয়েশ্চেনগুলোই শুধু পড়ে চলে যাও, সেটা কিন্তু কখনোই নয়। তবে হ্যাঁ, এইগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে চলো শুরু করি। আর আরেকটা কথা আমরা জানি, এবার আমাদের ফুল সিলেবাস না, আমাদের বই থেকে কিছু কিছু চ্যাপ্টার বাদ গেছে। তো যে চ্যাপ্টারগুলো আমাদের পরীক্ষায় রয়েছে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই আমি বলবো আমাদের যে চ্যাপ্টার জননগত স্বাস্থ্য, এই চ্যাপ্টারটা থেকে একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি। ঠিক আছে, দেখো জননগত স্বাস্থ্য এই অধ্যায় থেকে একটি 5 মার্কসের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, এটাই আসার সম্ভাবনা প্রবল। তো এই কোয়েশ্চেনটা পড়ে গেলে আশা করি তোমরা লাভবান হবে। প্রশ্নটি হলো জন্ম নিয়ন্ত্রণের জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর জননগত স্বাস্থ্য থেকে সেরকম কোনো কোয়েশ্চেন এবছর আসার সম্ভাবনা খুবই কম তোমাদের উচ্চ মাধ্যমিকে। তো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু ফলো করো। চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ম্যাম একটা সাজেশন তোমাদের করে দেবে, যেটা বারবার করে বলি যে এই সাজেশন তোমরা যে শুধুমাত্র এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসবেই এমনটা কিন্তু তোমরা ধরে নেবে না, এগুলো আসার সম্ভাবনা রয়েছে। তার ফলে এগুলোর উপর তোমরা জোর দিতে পারো, কিন্তু তোমাদের পড়াটা তোমরা অবশ্যই করবে এবং এই যে কোয়েশ্চেনগুলো ম্যাম দিয়ে দিচ্ছেন সেগুলো তোমরা একটুখানি তার উপর জোর দিতে পারো, এগুলো আসার সম্ভাবনা রয়েছে। দেখো, তোমরা যেহেতু এখন ক্লাস 12-এ পড়ো আর জীববিদ্যা রয়েছে, বেশিরভাগ স্টুডেন্টই তোমরা জয়েন্ট এন্ট্রান্সে বসবে, পিওর সায়েন্স যারা, তাই কোনো লিমিটেড প্রশ্ন পড়ে গিয়ে কিন্তু সেটা ভুল করাই হবে। হ্যাঁ, কিন্তু তবু এই শেষ মুহূর্তে কোন কোয়েশ্চেনগুলোর উপর বেশি জোর দেবে সেই জন্যই কিন্তু এই সাজেশন। তো জননগত স্বাস্থ্য থেকে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি সম্পর্কে আলোচনা, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর বংশগতিতে আমরা চলে আসব। বংশগতি চ্যাপ্টারটি থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো রজতচক্র চলাকালীন জরায়ুর পরিবর্তনগুলি লেখচিত্রের সাহায্যে দেখাও। দেখো, আমরা জানি যে মহিলাদের রজতচক্র চলাকালীন দুটো জিনিসের পরিবর্তন হয়, একটি জরায়ুর পরিবর্তন হয় আর একটা দৈহিক শারীরিক মানসিক পরিবর্তন হয়। তো এক্ষেত্রে কিন্তু জরায়ুর পরিবর্তনগুলো এবার আসার সম্ভাবনা প্রবল। ডিম্বাশয়ের পরিবর্তনগুলোও দেয়, কিন্তু এবার জরায়ুর আসার সম্ভাবনা প্রবল। বারবার বলছি, তাহলে লিখে রাখো রজতচক্র চলাকালীন জরায়ুর পরিবর্তন। আমি আর পুরো লিখলাম না। আচ্ছা, এখান থেকে এই একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, ব্রড কোয়েশ্চেন বা 5 মার্কসের জন্য বলছি। উজেনেসিস খুব ভালো করে পড়বে।
এবং শব্দচিত্র, অবশ্যই শব্দচিত্রটাও ভালো করে দেখবে উজেনেসিসের। দেখো আমরা জানি বংশগতিতে আরেকটা আমাদের কোয়েশ্চেন আছে স্পারমাটোজেনেসিস, হ্যাঁ, স্পার্মিওজেনেসিসের পার্থক্য কী। তো এবারে পুরুষের স্পারমাটোজেনেসিস বা স্পার্মিওজেনেসিসের থেকে মহিলার উজেনেসিস কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। তো খুব ভালো করে উজেনেসিসটা দেখে যেও। আরেকটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন, আরেকটি হলো মানুষের নিষেক পদ্ধতি। অবশ্যই শব্দচিত্র সহ করবে, হ্যাঁ, শব্দচিত্র সহ। যখনই কোনো কোয়েশ্চেন করবে অ্যাটেন্ড, ব্রড কোয়েশ্চেন, কোনো পদ্ধতি, তখনই চেষ্টা করবে সেটা লেখচিত্র বা শব্দচিত্র করে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, এই দেখো বংশগতি থেকে কিন্তু অজস্র প্রশ্ন আমরা পাবো, প্রচুর বড় চ্যাপ্টার, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কিন্তু তবু আমি বলবো এই 3টে কোয়েশ্চেন এবার আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? তাই এই 3টে কোয়েশ্চেনের উপর বেশি করে জোর দাও, আর বাকি কোয়েশ্চেনগুলো অবশ্যই কিন্তু চোখ বুলিয়ে যেও বা পড়ে যেও, ঠিক আছে? তাহলে বংশগতি হলো, জননগত স্বাস্থ্য হলো। এবার আমরা চলে আসব পপুলেশন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা দিয়ে। আচ্ছা, বোর্ডটা কি ক্লিন করে দেবো? হ্যাঁ, আমার মনে হয় ওরা স্ক্রিনশট তোমরা লিখে নিতে পারলে খুবই ভালো, এবং না হলে কিন্তু তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার আমরা পপুলেশনে চলে আসছি। পপুলেশন চ্যাপ্টারটা দেখো খুব চটপট বলতে হবে, কারণ তোমাদের বায়োলজি সিলেবাস প্রচুর, কারণ এটা উচ্চ মাধ্যমিক, আর তারপর এত জিনিস নয়তো আমরা কভার করতে পারবো না। এবার আমরা পড়ব পপুলেশন। পপুলেশন থেকে কি কি ইম্পর্ট্যান্ট? পপুলেশন থেকে সর্বপ্রথম তোমরা নিজেরাও জানো এস কার্ভ এবং জে আকৃতির কার্ভ। খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এস ও জে আকৃতির কার্ভ এর পার্থক্য, ঠিক আছে? পপুলেশন সংক্রান্ত এস ও জে আকৃতির কার্ভের মধ্যে পার্থক্য নিরূপণ করো। খুব খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে উদাহরণসহ জীবগোষ্ঠীর পারস্পরিক আন্তঃক্রিয়া। এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ, তবে এস ও জে আকৃতির কার্ভটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো পপুলেশনেও প্রচুর প্রশ্ন হয়, তবু আমি বলবো ব্রড প্রশ্ন বা 5 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন পড়ে গেলেই আশা করি তোমরা পাবে। আচ্ছা, এবার চলে আসবো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে পরিবেশগত বিষয়, যেটা তোমাদের রয়েছে পরীক্ষায়, পরিবেশগত বিষয়। পরিবেশগত বিষয় দেখো পরিবেশগত বিষয় থেকে আমরা কি কি পড়ব? প্রথমেই আমরা এই চ্যাপ্টার থেকে দেখবে অজস্র প্রশ্ন হয়, গ্রিন হাউস, এই সেই অনেক প্রশ্ন, কিন্তু এবছর বেশি ইম্পর্ট্যান্ট তেজস্ক্রিয় দূষণ। কারণ দেখো গ্রিন হাউস সম্পর্কে আমরা ছোট থেকেই পড়ে আসছি, ঠিক আছে? মাধ্যমিকেও আসে, তাই উচ্চ মাধ্যমিক যেহেতু এটি, তাই এক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয় দূষণের সম্ভাবনা এবার আসার প্রবল। তো তেজস্ক্রিয় দূষণ কি, এর ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো। ক্ষতিকর প্রভাব আলোচনা করো। কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, যে তেজস্ক্রিয় দূষণ কি, এর ক্ষতিকর প্রভাব আলোচনা করো। ক্ষতিকর প্রভাব আলোচনা করো। তারপর দ্বিতীয় কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে JFM, মানে যেটা হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনের আসার সম্ভাবনা কিন্তু এবার খুব। চিপকো আন্দোলন সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের উৎস। বায়ু দূষণ এবছর ইম্পর্ট্যান্ট, তোমরাই জানো যে বায়ু দূষণের কারণে আরও কোভিড
পরিস্থিতি বাড়ছে, তো কোভিড যেহেতু সময় বা কোভিডের সময়, সেই জন্য এই টাইপের কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তাই বায়ু দূষণের উৎস এবং এর ক্ষতিকর প্রভাব, অবশ্যই মানব দেহের উপর, কিন্তু পরিবেশের উপর নয়, মানব দেহের উপর এর ক্ষতিকর প্রভাব, মানব দেহের উপর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরও দুটো কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কঠিন বজ্র সম্পর্কে যে ধারণা, কঠিন বজ্র ব্যবস্থাপনা কি এবং নিয়ন্ত্রণের উপায়। নিয়ন্ত্রণের 3 থেকে 4টি উপায় পড়বে তাহলেই হবে, নিয়ন্ত্রণের উপায়গুলি 3 থেকে 4টি পড়লেই হবে। আর পরিবেশগত বিষয় থেকে 5-6টি প্রশ্ন আছে ইম্পর্ট্যান্ট, আমি দিয়ে দিচ্ছি। মানব দেহে কৃষিজ রাসায়নিকের ক্ষতিকর প্রভাব, ঠিক আছে? এই 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, মানবদেহে এই যে কৃষিজ রাসায়নিকের ক্ষতিকর, মার্কস কত থাকছে? এগুলো 5 মার্কসের, 5 marks, সব 5 মার্কসের, 5 মার্কসের। ঠিক আছে? কৃষিজ রাসায়নিক, এই যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু 5 মার্কসের প্রশ্নের জন্য বলছি। এবার এই প্রশ্নগুলো যদি শুধুমাত্র 5 মার্কসের জন্য পড়বে তা নয়, কিন্তু এগুলো কিন্তু 2-1 মার্কসেও আসতে পারে, তখন ছোট করে লিখবে, কিন্তু 5 মার্কসের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, এই যে মানবদেহে কৃষিজ রাসায়নিকের যে ক্ষতিকর প্রভাব, এক্ষেত্রে কিন্তু ভুলভাল লিখবে না, উল্টোপাল্টা জিনিস কিন্তু লিখবে না, যতটা চেষ্টা করবে টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার। কৃষিজ রাসায়নিক বলতে কিন্তু আমরা কীটনাশক, তারপর কৃষিক্ষেত্রে ব্যবহার করা সার, পেস্টিসাইড, এগুলোর কথা বলছি, সেইগুলোর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করবে। পারলে এর মধ্যে তোমরা বায়োম্যাগনিফিকেশনও একটুখানি অ্যাড করে দিতে পারো। বায়োম্যাগনিফিকেশন নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটু তাও আমি বলে দিচ্ছি, যদিও বলতে গেলে কিন্তু বলতে পারবো না আমি, সাজেশন তাও বলছি। বায়োম্যাগনিফিকেশন কি না, মনে করো কোনো পুকুরে তুমি ডিডিটি স্প্রে করেছো, ডিডিটি ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এবার এই ডিডিটির ক্ষতিকর প্রভাবের জন্য সেই পুকুরের মাছগুলো ক্ষতিগ্রস্ত হলো। এবার সেই পুকুরের মাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মাছগুলোকে যে খাবে মাছরাঙা বা সারস পাখি, তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে মানুষ ভক্ষণ করবে মাংস হিসেবে, তখন কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের ক্ষতির পরিমাণটা বাড়বে। কারণ ডিডিটি এক শরীর থেকে আরেক শরীরে যখন যায়, তখন তার ক্ষতিকর প্রভাবটা বাড়তে থাকে। এই জিনিসটাকে আমরা জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন বলে থাকি। এই জিনিসটাও কিন্তু তোমরা এই কৃষিজ বজ্রের মধ্যে কিন্তু, বা কৃষিজ রাসায়নিকের ক্ষতিকর প্রভাবের মধ্যে অ্যাড করতে পারো। তা পরিবেশগত বিষয় থেকে এই 5টা কোয়েশ্চেনই ভালো করে পড়তে পারো। তাও আরও একটা কোয়েশ্চেন যদি মনে করো দেখে যাবে, তাহলে সেটা হলো অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টি কি, এর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। এইটা কিন্তু তোমরা দেখতে পারো। তাহলে এবার অন্য চ্যাপ্টারে আবার চলে যাই। দেখো, বোর্ড ক্লিন করছি। এবার আমরা পড়ব খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মানুষের জনন। আচ্ছা দেখো, কেউ যদি মনে করো ইউনিট 1 থেকে আমি শুধুমাত্র মানুষের জনন পড়ে যাব, ফুলের জনন পড়বো না, তাহলে কিন্তু সে খুব ভুল করবে। ইউনিট 1 কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট, ওখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং ওখান থেকে কিন্তু সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যতটা গুরুত্বপূর্ণ, মানুষের জননও গুরুত্বপূর্ণ। কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দেবে না যে এই চ্যাপ্টারটা পড়ে যাই, আমি মানুষের জনন আর ফুলের জননের মধ্যে অর পাবো, সেটা কিন্তু হবে না। মানুষের জননের সঙ্গে মানুষের জনন চ্যাপ্টারেরই প্রশ্ন অর থাকবে, তাই দুটো চ্যাপ্টারই ভালো করে পড়বে। তো মানুষের জনন থেকে প্রথমেই ইম্পর্ট্যান্ট টেস্ট ক্রস ও ব্যাক ক্রস এর পার্থক্য একটু বলে দিই। টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস আমরা জানি যে দুটো ভিন্ন বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উদ্ভিদ বা প্রাণীর মধ্যে যে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন ঘটানোর পদ্ধতি, তাকে আমরা বলে থাকি টেস্ট ক্রস। কিন্তু ব্যাক ক্রস কিন্তু মানব
শরীরে বা মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় না। আমরা অন্যান্য প্রাণী যেমন কুকুর বিড়ালের মধ্যে ব্যাক ক্রসটা দেখতে পাই। ব্যাক ক্রস হলো জন্মিত্রীর সঙ্গে যদি অপত্যের মিলন হয় তাহলে তাকে আমরা ব্যাক ক্রস বলে থাকি। মনে করো একটা বাবা এবং মা জন্মিত্রী, তাদের যে সন্তান হলো মেল অথবা ফিমেল, সেই মেল বা ফিমেলের সঙ্গে যদি জন্মিত্রী গোষ্ঠীর মানে বাবা বা মায়ের পুনরায় সংকরায়ন হয় তাহলে তাকে আমরা ব্যাক ক্রস বলছি, যেটা আমাদের মানুষের মধ্যে কিন্তু কখনোই হয় না মানব সমাজে। তাই এই ব্যাক ক্রস কিন্তু শুধুমাত্র অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু টেস্ট ক্রস সবার ক্ষেত্রেই প্রযোজ্য। টেস্ট ক্রস হচ্ছে দুটো ভিন্ন বিপরীতধর্মী বৈশিষ্ট্য বহনকারী উদ্ভিদ বা প্রাণীর মধ্যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তো এর পার্থক্যটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়বে। এরপর যেটা আমরা পড়ব মাল্টিপল অ্যালিল, প্লিওট্রপি ও পলিজেনিক ইনহেরিটেন্স। উদাহরণ সহ আলোচনা করো। ঠিক আছে, তার মধ্যেও আমি বলবো মাল্টিপল অ্যালিল আর প্লিওট্রপিটা বেশি ইম্পর্টেন্ট। তাও সাজেশনের মধ্যে সাজেশন করা ঠিক না, তাও পলিজেনিক ইনহেরিটেন্টটাও একবার দেখে যেও। আচ্ছা, এরপর আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আচ্ছা, এখানে আমি বলে রাখি আমাদের মানুষের জনন চ্যাপ্টারে ক্লাস 12-এ আমরা মানুষ, পাখি এবং মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি পড়ে থাকি। তার মধ্যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এবার খুব গুরুত্বপূর্ণ বা আসার সম্ভাবনা বেশি, এবং মৌমাছির যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সেটা কিন্তু একটুখানি দেখে যাও, কারণ সেখানে আমরা পার্থেনোজেনেসিস বা অপুংজনি জিনিসটা পাই। তো পরীক্ষা অনেক সময় প্রশ্ন দেয় যে অপুংজনি কী বা উদাহরণ দাও কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু মৌমাছি বোলতা উত্তর হবে। এবং মৌমাছি আর বোলতার যে মানে কি বলবো লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সেটা কিন্তু একই রকম, তাই মৌমাছির লিঙ্গ নির্ধারণটা একটু দেখে যাও। তবে ইম্পর্ট্যান্ট এবং চেকার বোর্ড সহ আসার সম্ভাবনা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আরেকটা জিনিস, কোয়েশ্চেন পেপারে যদি চেকার বোর্ড করো বা চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এই কথাটা উল্লেখ করে নাও দেয়, তাও কিন্তু চেকার বোর্ড দেখাবে যদি কোয়েশ্চেনটা 5 মার্কসের আসে। যদি 2 মার্কসের আসে তাহলে সেক্ষেত্রে আর চেকার বোর্ড দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমগত অস্বাভাবিকতার কারণ। খুব ভালো করে পড়বে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ক্রোমোজোমগত অস্বাভাবিকতা। দেখো, ক্রোমোজোমগত অস্বাভাবিকতার ফলে যে রোগগুলো হয় সেগুলো আমরা দেখতে পাই, আমাদের বইতে রয়েছে ডাউন সিনড্রোম, ক্লাইনেফেটার সিনড্রোম বা বারবারি সিনড্রোম, টার্নার সিনড্রোম, এছাড়াও অনেকগুলো সিনড্রোম রয়েছে। তো এবছর পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট টার্নার সিনড্রোম এবং ক্লাইনেফেটার সিনড্রোম। এবং ক্লাইনেফেটার সিনড্রোম, কারণ দেখো যখনই আমরা কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করবো বা টেস্ট পেপার যখন দেখবো প্রত্যেকটা পেজেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডাউন সিনড্রোম রয়েছে বা ডাউন সিনড্রোম খুব বেশি পরিমাণে এসে গেছে পরীক্ষাগুলোয় উচ্চ মাধ্যমিকে। তাই টার্নার সিনড্রোম এবং ক্লাইনেফেটার সিনড্রোম এবার আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো মানুষের জনন থেকে 5 মার্কসের কোয়েশ্চেনের জন্য এই কটাই ইম্পর্ট্যান্ট, এই কটাই ভালো করে পড়ো। এবার চলে আসবো আমরা বংশগতির আণবিক ভিত্তি, যেটি একটা খুব গুরুত্বপূর্ণ এবং ক্লাস 12-এর একটা মোস্ট অফ কঠিন চ্যাপ্টার। তো খুব ভালো করে পড়বে বংশগতি আণবিক ভিত্তি বা মলিকিউলার ইনহেরিটেন্স অফ বায়োলজি, খুব দরকারি চ্যাপ্টার। এটা তাহলে ক্লিন করলাম মানুষের জনন।
দেখো বংশগতির আণবিক ভিত্তি থেকে প্রথমেই আমরা পড়ব mRNA, rRNA ও tRNA একটি করে কাজ। এটা 3 মার্কসের প্রশ্ন। আচ্ছা, যখন এই 3 মার্কসের প্রশ্ন বলছি, এগুলো কিন্তু 5 মার্কসের প্রশ্নের মধ্যে ধরো 3+2 বা 3+1+1 এরমভাবে কিন্তু আসবে। তাই mRNA, rRNA, tRNA এর কাজ কিন্তু ভালো করে পড়বে। দেখো RNA কয় প্রকার? আমরা জানি RNA 4 প্রকার, mRNA বা মেসেঞ্জার RNA, rRNA বা রাইবোজোমাল RNA, tRNA বা ট্রান্সফার RNA, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে mRNA, tRNA আর rRNA এর কাজ কিন্তু ভালো করে পড়ব। তারপর এবছর গুরুত্বপূর্ণ, আচ্ছা দেখো তোমাদের 3টে পদ্ধতি রয়েছে আমরা জানি কি কি, ট্রান্সডাকশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, আর একটা হচ্ছে কি না রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন কি? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটি ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতি, ডিএনএ রেপ্লিকেশন। ট্রান্সফরমেশন কি না ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন তাকে আমরা বলছি ট্রান্সফরমেশন। আর ট্রান্সলেশন কি না যখন প্রোটিন সংশ্লেষ হচ্ছে বা প্রোটিন তৈরি হচ্ছে তখন তাকে আমরা বলছি ট্রান্সলেশন। তো এখান থেকে 1 মার্কসের প্রশ্নের জন্য বা 2 মার্কসের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা কি? আর সেন্ট্রাল ডগমার কনসেপ্ট তোমার কাছে যদি ক্লিয়ার হয় তাহলে বংশগতির আণবিক ভিত্তি খুব সহজ চ্যাপ্টার তোমার কাছে। সেন্ট্রাল ডগমাটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি। ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি, আবার আরএনএ থেকে প্রোটিন তৈরি। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরিকে আমরা কি বলি? ট্রান্সফরমেশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি ট্রান্সলেশন। আর ডিএনএ থেকে পুনরায় ডিএনএ তৈরিকে আমরা বলে থাকি কি? রেপ্লিকেশন। এই যে 3টে পদ্ধতি, এই 3টে পদ্ধতির বা প্রোটিন থেকে আরএনএ তৈরিটাকে আমরা কি বলে থাকবো? রিভার্স ট্রান্সলেশন। আর আরএনএ থেকে ডিএনএ তৈরিটাকে পুনরায় বলে থাকবো রিভার্স ট্রান্সক্রিপশন, এই ট্রান্সফরমেশন বা ট্রান্সক্রিপশনও বলা হয় কিন্তু এটা ক্রিপশন। তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা বলে থাকবো, বোর্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি এই পুরো সিস্টেম, এটাকে আমরা বলবো সেন্ট্রাল ডগমা। তো এই সেন্ট্রাল ডগমা কি? যদি 1 মার্কসে আসে তাহলে শুধু থিওরিটা লিখে দেবে, যদি 2 মার্কসে আসে তাহলে লিখে দেওয়ার পর এইভাবে শব্দচিত্র করে দেখিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই ইংলিশে লেখার দরকার নেই, তোমরা বাংলায় লিখবে, কিন্তু শব্দচিত্র করে দেখিয়ে দেবে। তাই সেন্ট্রাল ডগমা কি কিন্তু খুব দরকারি। বুঝলাম আমি সেন্ট্রাল ডগমাটা, কোয়েশ্চেনগুলো এবার দিয়ে দিই। সেন্ট্রাল ডগমা কি? আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন, ল্যাকোপেরন। ল্যাকোপেরনের গঠন বর্ণনা করো। ল্যাকোপেরনেও একটু বলে দিই, ল্যাকোপেরন কি না প্রোক্যারিওটিক ক্রোমোজোমে যে ডিএনএ গঠিত হয় সেই ডিএনএর অংশকে বা ডিএনএর মধ্যে থাকা জিনকে আমরা বলে থাকি ওপেরন। ইউক্যারিওটিক কোষে সেটাকে আমরা জিন বা জিনগত বস্তু বা জেনেটিক মেটেরিয়ালই বলবো, কিন্তু প্রোক্যারিওটিক ক্রোমোজোমে যে ডিএনএ তাকে আমরা বলবো কি ওপেরন। এবার এই ল্যাক ওপেরন কেন আসছে? ল্যাক ওপেরন ছাড়াও অনেক ধরনের ওপেরন আমরা পড়ব, কিন্তু আমাদের সেটা উচ্চ মাধ্যমিক সিলেবাসে নেই, বিএসসি সিলেবাসে রয়েছে। তো এখানে ল্যাক ওপেরন মানে হচ্ছে ল্যাকটোজ ওপেরন। ল্যাকটোজ ওপেরন মানে ল্যাকটোজ তৈরি হয়, তাই জন্য আমরা একে বলে থাকবো ল্যাক ওপেরন। এখানে আমাদের ল্যাকটোজ জানি আমরা ভেঙে কি তৈরি হয়? গ্লুকোজ, আর আরেকটা হচ্ছে গ্যালাক্টোজ। তাই গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে এখানে কিছু ল্যাক্টোব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া অবস্থান করে এই ওপেরনে, যারা গ্লুকোজটাকে ভক্ষণ করে এবং গ্যালাক্টোজটা পড়ে থাকে। তো এই হচ্ছে আমাদের ল্যাক ওপেরন। ল্যাক ওপেরনের গঠন বর্ণনা করবে, তোমাদের বইতে খুব সুন্দরভাবে ল্যাক ওপেরনের গঠন রয়েছে। আর ল্যাক ওপেরনের গঠন যখনই বর্ণনা করবে তখন কিন্তু ওপেরনের যে অবস্থান বা ওপেরনের যে ছবি সেটা কিন্তু স্পষ্ট করে সুন্দর করে এঁকে দিতে হবে। তাই ল্যাক ওপেরনের গঠন কিন্তু খুব দরকারি। 4 নম্বর প্রশ্নে চলে আসব। ডিএনএ প্রতিলিপিকরণ, যেটাকে বলছিলাম আমরা রেপ্লিকেশন,
ডিএনএ প্রতিলিপিকরণের দেখো ডিএনএ প্রতিলিপিকরণের আমরা জানি অনেকগুলো দশা আছে, প্রারম্ভিক দশা, গঠন দশা, সমাপ্তি দশা। তো যখনই আসবে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিলিপিকরণের প্রারম্ভিক দশাটাই গুরুত্বপূর্ণ খুব আসে। সেক্ষেত্রে এই যে ধরো তোমাদের বইতে এরকম ধরনের যে ছবিটা আছে, আমি আর এখন দেখাচ্ছি না, তাও দেখিয়ে দিলাম কিছুটা। এই যে এইরকম ধরনের যে ছবিটা আছে, এই ছবিটা কিন্তু প্র্যাকটিস করবে। আর এখানে ওকাজকি খণ্ডক বলে কি আছে, ওকাজকি খণ্ডক কি, এইটা কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসে বা শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা কোয়েশ্চেনটা কি দিচ্ছি না, ডিএনএ প্রতিলিপিকরণের নিম্নলিখিত উপাদানগুলোর ভূমিকা, মানে কয়েকটা উপাদানের নাম আমরা দিয়ে দেবো। এই উপাদানগুলো ডিএনএ প্রতিলিপিকরণে কিভাবে কাজ করে বা কিভাবে ডিএনএ প্রতিলিপিকরণে হেল্প করছে সেটা আমাদের পড়তে হবে। উপাদানগুলো কি কি, এই উপাদানগুলো যে সবকটাই আসবে তা নয়, আমি এখানে ইম্পর্ট্যান্ট উপাদানগুলো দিয়ে দিচ্ছি, তো এগুলোর কাজ পড়বে। এসএসবি প্রোটিন, বি হচ্ছে হেলিকেজ, সি হচ্ছে লাইগেজ, ডি হচ্ছে ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, প্রত্যেকটা কি পড়বে না, প্রত্যেকটা জিনিস, এই যে চারটে জিনিস, এই চারটে জিনিস কিভাবে ডিএনএ প্রতিলিপিকরণে সহায়তা করছে বা হেল্প করছে হলো। এরপর 6 নম্বর, এই 5 নম্বর প্রশ্ন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। দেখো আমরা জানি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কীভাবে নির্ণয় করা হয়, কি কি কাজে ব্যবহার করা, পিতৃত্ব নির্ণয়ের কাজে, বা এছাড়াও ধরো কোনো কার্বন ডেটিংয়ের কাজে, বা কোনো প্রাগৈতিহাসিক জিনিস তুমি পেলে মাটির তলা থেকে খুঁড়ে, তো সেই প্রাগৈতিহাসিক জিনিসটা কত বছরের পুরনো, বা সেখান থেকে সেটা কি মানুষের ডিএনএ কিনা বা মানুষের জিনিস কিনা বা কোনো প্রাণীর অন্তর্গত শরীরের অংশ কিনা, সেগুলো আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে জানতে পারি। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একটা নতুন টেকনোলজি, তাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা কিন্তু ভালো করে পড়বে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি, এই পদ্ধতির উপযোগিতা। আচ্ছা, তার সঙ্গে ডিএনএ প্যাকেজিংটাও একটু দেখে রাখতে পারো যে ডিএনএ প্যাকেজিং কি, 1 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য। আচ্ছা, হলো এই কোশ্চেনটা। এবার 6 নম্বর প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশনের বা প্রতিলিপিকরণের সেমি কনজারভেটিভ মেথড বর্ণনা করো। দেখো এই যে ডিএনএ প্রতিলিপিকরণের সেমি কনজারভেটিভ বা অর্ধরক্ষণশীল যে পদ্ধতি, আমরা জানি ডিএনএ প্রতিলিপিকরণের 3টে পদ্ধতি, 3টে পদ্ধতির মধ্যে এই ডিএনএ প্রতিলিপিকরণের সেমি কনজারভেটিভ বা অর্ধরক্ষণশীল পদ্ধতিটাই সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সর্বজন স্বীকৃত। তাই এই পদ্ধতিটা কিন্তু খুব ভালো করে পড়বে, এবং যে ডিএনএর যে ছবিটা আছে, একটা ব্ল্যাক ডিএনএ একটা হোয়াইট ডিএনএ, সেখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিএনএটা আসছে, সেই ছবিটা বইয়ের কিন্তু খুব ভালো করে এঁকে দেবে। ঠিক আছে, অবশ্যই পরীক্ষার খাতায় নীল কালো দিয়ে করার কোনো দরকার নেই সময় নষ্টের জন্য, কারণ বায়োলজি পরীক্ষা এমনি আমাদের প্রচুর লেখা থাকে, সময়ের একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, তাই পেন্সিল দিয়েই করো, যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় এবং সুন্দর করা যায়, কোনো শেড টেড দেওয়ার দরকার নেই, তবে ছবি কিন্তু এঁকে দেবে। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন যে আমরা দিচ্ছি সেখানে কিন্তু চিত্র বা লেখচিত্র বলুক না বলুক, শব্দচিত্র চাক না চাক অবশ্যই দেবে, কারণ তোমরা এখন ক্লাস 12-এ পড়ো। এখানে অবশ্যই তুমি যদি থরলি একটা থিওরিটিক্যালি লিখে যাও এবং তোমার পাশের বন্ধুটি যখন গ্রাফ দিয়ে বা পাইচিত্র দিয়ে তোমার লেখাটা প্রেজেন্ট করবে, তখন অবশ্যই কিন্তু সে নাম্বারটা বেশি পেয়ে যাবে। তাই সবসময় খাতাটাকে প্রেজেন্ট করার উপরও একটা জোর দিও। তো 6টা প্রশ্ন হলো, এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা আর সমাপ্তি দশাটা আর লিখলাম না, মুখে বলে দিলাম ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা এবং সমাপ্তি দশা। তাহলে বংশগতির আণবিক ভিত্তি থেকে আমরা 7টা কোয়েশ্চেন পেলাম, এই 7টা কোয়েশ্চেন কিন্তু খুব ভালো করে পড়ো।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাম কিন্তু তোমাদের যেরকম কোয়েশ্চেনগুলো দিচ্ছেন তার পাশাপাশি সেগুলো একটু বুঝিয়েও বলছেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এর চাইতে বেশি করে বিস্তৃতভাবে তো আলোচনা করা সম্ভবপর নয়, তবে প্রত্যেকটা কোয়েশ্চেনে কীরকমভাবে তোমরা আনসার লিখবে সেটা কিন্তু উনি বলে দিচ্ছেন। তোমরা একটুখানি ভালো করে নোটিস করো, তোমরা অবশ্যই এই যে কোয়েশ্চেনগুলো ম্যাম দিচ্ছেন সেগুলো তোমরা নোট ডাউন করে নাও, এবং সেটা সম্ভবপর না হলে যেটা বারবার করেই বলি তোমরা স্ক্রিনশট তুলে নাও, এবং এই কোয়েশ্চেনগুলো ওয়াইজ তোমরা কিন্তু এই সাজেশন ওয়াইজ তোমরা পড়াশোনাটা করে যাও। অবশ্যই দেখো, আমি কিন্তু চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে তোমাদের কি কি আসতে পারে সেরকম কিন্তু বলে দেওয়ার, যে সম্ভাব্য এই প্রশ্নগুলো সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট বা দেখতেই হবে, অন্যগুলোকে বাদ দিলেও এগুলোকে কিন্তু দেখতেই হবে, এগুলো এতটাই ইম্পর্ট্যান্ট তাই বলে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার আগে যতটা সম্ভব হেল্প করা যায়। এবার আমরা অভিব্যক্তি চ্যাপ্টারে রয়েছি। দেখো এবার আমরা পড়বো কি, মানে কোন চ্যাপ্টার দিয়ে পড়বো, অভিব্যক্তি বা এভলিউশন। তো এই অভিব্যক্তি বা এভলিউশনে আমরা জেনে থাকি এই চ্যাপ্টার মানেই এখান থেকে আসবে হার্ডি উইনবার্গের ইকুইলিব্রিয়াম, যেটা বা হার্ডি উইনবার্গের তত্ত্ব। তো হার্ডি উইনবার্গ প্রত্যেকবারই আসে, তাই হার্ডি উইনবার্গ দেখে যেও, একবার চোখ বুলিয়ে যেও। তোমরা জানো হার্ডি উইনবার্গের মূলনীতি, তবে হার্ডি উইনবার্গ আমি বলবো জয়েন্টে আসার সম্ভাবনা প্রবল, কারণ হার্ডি উইনবার্গ যেহেতু অঙ্ক আসে তাই জয়েন্টে কিন্তু হার্ডি উইনবার্গ থেকে প্রচুর প্রশ্ন আসে। কিন্তু উচ্চ মাধ্যমিকে আমাদের অভিব্যক্তি থেকে এবছর ইম্পর্টেন্ট হচ্ছে জীব বিবর্তনের সাপেক্ষে জীবাশ্ম গঠিত প্রমাণ এবং জীব বিবর্তনের সাপেক্ষে ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ। দেখো এছাড়াও অনেক তত্ত্ব গঠিত প্রমাণ রয়েছে, কিন্তু অত প্রমাণগুলো দেখবে এসে গেছে অলরেডি, তাই যেটা আসেনি বা আসার সম্ভাবনা প্রবল কিন্তু এই দুটোই, এক হচ্ছে ফসিল আর একটা হচ্ছে এমব্রায়ো তত্ত্ব বা ভ্রূণ তত্ত্ব এবং জীবাশ্ম গঠিত তত্ত্ব। তাই অভিব্যক্তি থেকে এই দুটো প্রশ্নই আমি বললাম, ভালো করে পড়ো। এবার আমরা আরেকটা চ্যাপ্টারে চলে আসব, যেটা যেহেতু বিগত বছরে পরীক্ষা এক্সামটা হয়নি, সেহেতু এবারের এই যে সাজেশন দেওয়াটাও মানে টিচারদের ক্ষেত্রে খুব একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তাও গত বছর পরীক্ষাটা 2021-এ সেইভাবে হয়নি, আবার 2020-এরও কিছু পরীক্ষা বাদ গেছে, সেই জন্য সাজেশন, তারপর তোমাদের ঠিকভাবে ক্লাসও হয়নি স্কুলে, তাই খুবই কঠিন। তাও যতটা বলা যায় সেইভাবেই চেষ্টা করা, ভালো করে যদি এখন এগুলো তৈরি করো আশা করি ভালো ফল পাবে। আর এমনিতেই পিওর সায়েন্স যারা আছে তাদের বায়োলজি বা ম্যাথস ফিজিক্স তাদের তো সারাক্ষণ পড়তেই হয়, তবে প্যারা সায়েন্সদেরও বলবো যে তোমরা কিন্তু বায়োলজিটাকেই টার্গেট করো, যার কারণ কেমিস্ট্রি আর নিউট্রিশন রয়েছে তার সঙ্গে এই কম্বিনেশনই থাকে। তবে বায়োলজি সাবজেক্টটা এতটাই ভালো এবং এতটাই দিগন্ত বিস্তৃত, মানে এরপর প্রচুর স্কোপ এদিক ওদিক করে, তো ভালো করে পড়ো। দেখো স্বাস্থ্য ও রোগ যে এখান থেকে যা পড়বো, এখান থেকে আমরা পড়বো অ্যাসকারিয়েসিস রোগ সম্পর্কে পড়বো। অ্যাসকারিয়েসিস রোগের প্যাথোজেন। আমাদের আর 17 মিনিট মতো আছে, হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিস্তার ও লক্ষণ। দেখো এখানে আবার একটুখানি বলে দিই যে স্বাস্থ্য ও রোগে অ্যাসকারিয়েসিস রোগের প্যাথোজেন, বিস্তার ও লক্ষণ বলেছে। প্রথমেই অ্যাসকারিয়েসিসের প্যাথোজেনের নাম আমরা জানি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, আমি লিখে দিচ্ছি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। জানি আমরা অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস হচ্ছে গোল কৃমি এক ধরনের, মানে প্ল্যাটিহেলমিনথিস পর্বের অ্যাসক্লেহেলমিনথিস পর্বের মানে নিমাটোডা পর্বের প্রাণী। এই অ্যাসকারিয়েসিস লুম্ব্রিকয়েডিস এ কীভাবে বিস্তার লাভ করে এবং এর ফলে যে রোগটা সৃষ্টি হয় অ্যাসকারিয়েসিস, সেই রোগের লক্ষণগুলো পড়তে হবে। আমরা জানি অ্যাসকারিয়েসিসের ডিম বা অ্যাসকারিসের ডিম এতই হালকা হয় যে নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে যেতে পারে। এছাড়াও যেখানে সেখানে শৌচকর্ম করার ফলে এবং প্রাণীরা সেইখান থেকে শাক পাতা তুলে ভালোভাবে ফুটিয়ে না খাওয়া এবং বিভিন্ন প্রাণী শুয়োর গরু এদের মাংস সঠিকভাবে ফুটিয়ে না খাওয়ার ফলে এই রোগগুলো হয়ে থাকে। এই রোগের লক্ষণগুলো কিন্তু ভালো করে পড়বে। এবছর টিনিয়া সোলিয়ামের থেকেও অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা জানি এই চ্যাপ্টারে আরেকটা আমাদের রোগ বা প্যাথোজেন পড়তে হয়, সেটা হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি। তো সবগুলোই একবার করে দেখবে, বিশেষ করে প্যাথোজেনের নামটা তো দেখবেই,
কিন্তু অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসটা কিন্তু সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, আদর্শ অ্যান্টিবডির গঠন বর্ণনা করো। এই যে আদর্শ অ্যান্টিবডির গঠন বর্ণনা করো, এক্ষেত্রে কিন্তু অ্যান্টিবডির গঠনটা আমরা জানি এরকম ওয়াই আকৃতির হয়, হেভি চেন, লাইট চেন থাকে, এখানটাকে আমরা কনস্ট্যান্ট অঞ্চল বলবো, ঠিক আছে। সমস্ত কিছু লিখবে, অ্যান্টিবডি কয় প্রকার, কোন অ্যান্টিবডি সবচাইতে বড়, কোন অ্যান্টিবডি সবচাইতে ছোট, সেগুলোও লিখবে, এবং ছবি সমেত কিন্তু, হ্যাঁ, ছবিটা সুন্দর করে এঁকে প্রপারলি লেভেলিং করে দেবে। হলো, এরপর আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই, ক্যান্সার কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ক্যান্সার কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে স্বাস্থ্য ও রোগ আমাদের হয়ে গেল, আর বাকি রইল আমাদের তাহলে 2টো চ্যাপ্টার, একটা হচ্ছে জীববৈচিত্র্য তার সংরক্ষণ, আর একটা যৌন জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই 2টো প্রশ্ন থেকে আমি চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দিয়ে দিই। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এটাই আমাদের ফার্স্ট চ্যাপ্টার, উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেই, যে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য, মানে সেলফ পলিনেশন ও ক্রস পলিনেশনের ডিস্টিংগুইশটা আমাদের কিন্তু পড়তে হবে। ইতর পরাগযোগের পার্থক্য, ঠিক আছে। তাহলে এই যে স্বপরাগযোগ ইতর পরাগযোগ কি না, আমরা জানি যে একই উদ্ভিদের, যদি একই উদ্ভিদের 2টো ফুলের মধ্যে পরাগ মিলন হয় তাহলে তাকে আমরা বলবো স্বপরাগযোগ, বা একই উদ্ভিদের একটা ফুলের সঙ্গে সেই ফুলেরই যদি পরাগযোগ হয় সেটাও স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন। কিন্তু যদি বিভিন্ন বা 2টো ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগ মিলন হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হয় ইতর পরাগযোগ। 2টোর সুবিধা অসুবিধাগুলো আমরা মাধ্যমিকে পড়েছিলাম, কিন্তু এক্ষেত্রে পার্থক্যটা কিন্তু ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের এখানটা এরমও লিখে নিতে পারো যে চিহ্নিত চিত্রসহ, মানে চিহ্নিত করে দাও, চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক, খুব ইম্পর্ট্যান্ট, দ্বিনিষেক পদ্ধতি আলোচনা করো। পদ্ধতি আলোচনা করো, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি আলোচনা করো। আর তারপরে আরও একটি প্রশ্ন, বায়ুপরাগী ও পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলি লেখো। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে 3টে প্রশ্ন, তাহলে স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য, চিহ্নিত চিত্রসহ দ্বিনিষেক পদ্ধতি, এবং বায়ুপরাগী ও পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে লাস্ট চ্যাপ্টার বাকি যেটা রয়েছে আমাদের, জীববৈচিত্র্য তার সংরক্ষণ। এখান থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে হটস্পট কি, হটস্পট কি, ভারতবর্ষে ও পৃথিবীতে কতগুলি হটস্পট আছে? হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো।
দেখো আমরা জানি যে বা হটস্পটকে হটস্পট নামকরণ করা হয় কেন, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। হটস্পট কি না, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট জীববৈচিত্র্য অঞ্চলে যদি হিউজ পরিমাণ জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় তাকে আমরা হটস্পট বলি। যেমন ধরো আমাদের ভারতবর্ষেই একদিকে মরুভূমিও রয়েছে, সমুদ্রও রয়েছে, আবার জঙ্গল রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, সব ধরনের আমরা ক্লাইমেট দেখতে পাই। তাই জন্য এই বিভিন্ন ভার্সেটাইল ক্লাইমেটে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। কোথাও বা ময়ূর, কোথাও বা আবার চিতাবাঘ, কোথাও আবার রেড পান্ডা, বিভিন্ন ধরনের বৈচিত্র্যের প্রাণী ও উদ্ভিদ দেখতে পাই। তাই ভারতকে আমরা মেগা ডাইভার্সিটি নেশন বলে থাকি। তাই হটস্পট কেন বলা হচ্ছে এবং হটস্পট কেন নামকরণ করা হচ্ছে এইটা কিন্তু পড়বে। আচ্ছা, তোমাদের আরও একটা প্রশ্ন জীববৈচিত্র্য থেকে ইম্পর্টেন্ট, জীববৈচিত্র্য অবলুপ্তির কারণগুলি কী কী? কারণগুলি কী কী? আচ্ছা, তোমাদের আরও একটা চ্যাপ্টার আছে, আমি বলা হয়নি, বলতে ভুলে গেছি। ওই চ্যাপ্টার থেকেও একটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, আমি লিখে দিচ্ছি। কি চ্যাপ্টার বাকি? মানব কল্যাণে জীবাণু। মানব কল্যাণে জীবাণুটা বাকি আছে, বলে দিচ্ছি। মিনিট 8 সময় রয়েছে। মানব কল্যাণে জীবাণু থেকে তোমরা পড়বে সিউয়েজ ট্রিটমেন্ট কি, জৈব গ্যাস এর উপাদান ও উৎপাদন পদ্ধতি। এই পড়ো মানব কল্যাণে জীবাণু থেকে। তাহলে সিউয়েজ ট্রিটমেন্টটা ইম্পর্ট্যান্ট, আর জৈব গ্যাস ও তার উপাদান পদ্ধতি। ঠিক আছে, আর একটা জিনিস দেখতে পারো, পিসিআর বা পলিমারেজ চেইন রিয়াকশন। চেইন রিয়াকশন কি? ঠিক আছে। আচ্ছা, কিছু শর্ট কোয়েশ্চেন বলে দিই 2 মার্কসের। প্রথমেই বলবো মানুষের জনন থেকে ওভিউলেশন কি, তারপর ধরো ব্লাস্টুলা গ্রাস্টুলার পার্থক্য। ঠিক আছে, ব্লাস্টুলা গ্রাস্টুলার পার্থক্য, তারপর ইমপ্ল্যান্টেশন কি, এগুলো 2 মার্কসের প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট। তারপর সার্টলি কোষ ও লিডিগের আন্তঃকোষের মধ্যে কি পার্থক্য, এবং ক্রিপ্টর ক্রিটিজম কি। ঠিক আছে, তাহলে 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলো আমরা মানুষের জনন থেকে পড়ব। জননগত স্বাস্থ্য থেকে আইইউডি, আইভিএফ কি, আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন, তারপর অ্যামনিওসেন্টেসিস কি, যেটা প্রেগনেন্সির সময় বেবির লিঙ্গ নির্ধারণে কাজে লাগে। এছাড়াও কলোস্ট্রাম কি, কলোস্ট্রাম কি আমরা জানি মাতৃ শরীর থেকে, মানে মায়ের স্তন থেকে খরিত প্রথম দুগ্ধ। তারপর ধরো বংশগতি থেকে পড়ব ক্রিস ক্রস উত্তরাধিকার কি। ক্রিস ক্রস উত্তরাধিকারও আমরা জানি যে যদি দিদার থেকে নাতনির মধ্যে কোনো বৈশিষ্ট্য সঞ্চারিত হয় তাকে আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার বলবো। এছাড়াও ডিএনএ থেকে আমরা 4 গাফের সূত্রটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে পড়বো। সেন্ট্রাল ডগমা তো বলেই দিলাম। এছাড়াও পড়বো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি, সেটাও একটু বলে দিই যে যদি মা নেগেটিভ ব্লাডের হয় বা মায়ের নেগেটিভ যদি আরএইচ ফ্যাক্টর হয় এবং প্রথম সন্তান যদি পজিটিভ আরএইচ ফ্যাক্টরের হয়, তাহলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ব্লাড ক্লট করে যাওয়ার সম্ভাবনা থাকে। তাকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস, মানে এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার ভেঙে যাওয়া, এবং ফিটালিস বা ভ্রূণের মৃত্যু। ঠিক আছে, এছাড়াও এখান থেকে পড়বো হোল্যান্ড্রিক জিন কি। হোল্যান্ড্রিক জিন কি না, যে জিন শুধুমাত্র পুরুষালী বৈশিষ্ট্য, যেমন পুরুষের বক্ষে লোম, কানের লতিতে লোম, এই বৈশিষ্ট্যগুলো বহন করে, তাদের আমরা বলবো হোল্যান্ড্রিক জিন। তাহলে দেখো আমি সবকটাই কিন্তু বলে দিলাম 2 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এবং প্রত্যেকটার এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। আবারও বলে দিচ্ছি 2 মার্কসের ইম্পর্টেন্ট হচ্ছে ওভিউলেশন, ব্লাস্টুলা গ্রাস্টুলার পার্থক্য, এই কোয়েশ্চেনগুলো সমস্ত 2 মার্কসের হ্যাঁ কোয়েশ্চেন। শর্ট প্রশ্নের জন্য পড়বে। এবং এই 2 মার্কসে কতগুলো কোয়েশ্চেন থাকছে? 2 মার্কসের কোয়েশ্চেন থাকে, মাঝখানে 2 মার্কসের কোনো কোয়েশ্চেন থাকে না, ওদের 1 মার্কসের এমসিকিউ, তারপর সত্য মিথ্যা এগুলো থাকে। 2 মার্কসের কোয়েশ্চেনগুলো কি করে, ব্রড কোয়েশ্চেনের সঙ্গে না পার্ট কোয়েশ্চেনে দিয়ে দেয় 2 + 1 + 1 এরকম করে। আচ্ছা,
আচ্ছা, ক্রিপ্টরক্রিটিজম কি আমরা জানি। ক্রিপ্টরক্রিটিজম একটা রোগ যেটা শুধুমাত্র পুরুষের হয়। যদি কোনো পুরুষ সন্তান মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভ থেকে যখন মানে আর কি ডেলিভারির টাইমে পুরুষের শুক্রাশয় দুটি পেট থেকে যদি লিঙ্গের দুপাশে না নামে, তাহলে সেই রোগকে ক্রিপ্টরক্রিটিজম বলে। এক্ষেত্রে পুরুষের মধ্যে পুরুষালী বৈশিষ্ট্য প্রকাশ পেলেও পুরুষটি বাবা হতে অক্ষম হন। এই রোগকে আমরা ক্রিপ্টরক্রিটিজম বলবো। এছাড়াও এরপর থেকে এখান থেকে পড়বে ইমপ্লান্টেশন কি। ইমপ্লান্টেশন বা ভ্রূণের রোপণ, যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যখন জাইগোট উৎপন্ন হয়, সেই জাইগোট যখন জরায়ুতে স্থাপিত হয়, সেই পদ্ধতিকে আমরা বলবো ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন কি আরেকটা পড়বে সার্টোলি কোষ, যেটা পুরুষ দেহে দেখতে পাওয়া যায়, ও লেডিগের আন্তর্কোষের পার্থক্য। আমরা জানি লেডিগের আন্তর্কোষও কিন্তু পুরুষেরই কোষ। এই দুটোর পার্থক্য কিন্তু আমাদের পড়তে হবে। এই হচ্ছে 2 মার্কস ফর মানুষের জনন। মানুষের জনন থেকে 2 মার্কসের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর জননগত স্বাস্থ্য আর বংশগতি ও বিভেদ থেকে তো বলেই দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস পড়বে, যেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পোলেন কিট আর আরেকটা হচ্ছে স্পোরোপোরেলিন। এই দুটো জিনিস কি, এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ থেকে পড়বে। যে পোলেন কিট ও স্পোরোপোরেলিন কি। আশা করি তোমরা সমস্তটা লিখে নিয়েছো এবং কোথাও কোনো অসুবিধা থাকলে বলতে পারো। অবশ্য এখন আর সময় নেই যদিও, কিন্তু তোমাদের জন্য অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। উচ্চ মাধ্যমিক খুব ভালো হোক এবং বায়োলজিতে প্রত্যেকে লেটার পাও, এটাই কাম্য। তো খুব ভালো করে পড়ো, কোথাও কোনো অসুবিধা আশা করি থাকবে না। অল দ্য বেস্ট ফর এইচএস। এবং আমাদের যেটুকুনি সময় আছে তাতে করে আমরা এটা অবশ্যই মানে একটু আলোচনা করতেই পারি যে এই যে একটা কোয়েশ্চেন পেপার একজন স্টুডেন্ট পাওয়ার পর আমরা এর আগেও আমরা যখন মাধ্যমিকের সময় বলেছিলাম যে সে এখন কোয়েশ্চেন পেপারটা পাচ্ছে লাইফ সায়েন্সের মধ্যে, কিভাবে সে কোন পোর্শনটা আগে অ্যাটেন্ড করবে। অবশ্যই শর্ট কোয়েশ্চেন আগে করবে। মাধ্যমিকেও বলেছি, তোমাদের এখনও বলছি, অবশ্যই শর্ট প্রশ্ন যখন করে নেবে না, অনেকটা নাম্বার তোমার তোলা হয়ে গেল, তখন তুমি নিজের ভিতর থেকেও অনেকটা কনফিডেন্ট থাকবে এবং ব্রড প্রশ্নগুলো তখন সুন্দরভাবে লিখতে পারবে। এবং এখানে আরেকটা কথা বলি, ব্ল্যাক পেন আর ব্লু পেন অবশ্যই ক্যারি করবে এবং জ্যামিতি বক্সও নিয়ে যেও। কোন ক্ষেত্রে কোথায় কম্পাসের সাহায্য লাগে তুমি জানো না, তাই নিয়ে যেও এবং সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাও। নিজের জিনিস নিজে ক্যারি করাই ভালো। আর তোমাদের তো এখন সুবিধা, উচ্চ মাধ্যমিক এবার হোম সেন্টারে হবে, প্রত্যেকে নিজের স্কুলেই পরীক্ষা দেবে এবার উচ্চ মাধ্যমিক। তো সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। আর এবার তো এপ্রিল মাস জুড়ে পুরোটা উচ্চ মাধ্যমিক। সম্ভবত বায়োলজি পরীক্ষা 22 তারিখ নিউট্রিশন, আর বায়োলজি পরীক্ষা সম্ভবত 16 তারিখ, সম্ভবত, আমি ঠিক বলতে জানি না, 16 তারিখই হয়তো বায়োলজি পরীক্ষা। তো খুব ভালো করে দিও। 16 তারিখ বায়োলজি পরীক্ষা না আরও শেষের দিকে, কেমিস্ট্রির পরে। কেমিস্ট্রি আর মাঝে 3 দিন ছুটি আছে, তারপর কেমিস্ট্রির পরের দিনই বায়োলজি। 16 তারিখ নয়, 22-এর পরেই সম্ভবত। তো কেমিস্ট্রি পড়ো, তার সাথে বায়োলজিটাও একটু দেখো, যেহেতু বায়োলজির আগে ছুটি নেই। যাদের পিওর সায়েন্স, প্যারা সায়েন্স সবারই রয়েছে। স্টুডেন্টদেরকে বারবার করেই তো বলা হয় যে যেহেতু তোমাদের খাতাটাই হচ্ছে এক্সামিনারের কাছে তোমাদের পরিচয়, তাই অবশ্যই খাতাটাকে খুব সুন্দরভাবে সেটাকে মেনটেন করো। এবং ম্যাম যেটা বললেন যে 2টো কালারের পেন তোমরা রেখো একটু হাইলাইট করে দেওয়ার জন্য, যাতে তোমার খাতার যদি একটু অন্য 5 জন স্টুডেন্টের থেকে একটু ডিফারেন্ট হয়, তাহলে অবশ্যই এক্সামিনারে কিন্তু দৃষ্টি তুমি আকর্ষণ করবে। এবং তার ফলে যেটা হবে যে তোমার হয়তো তুমি সঠিক জিনিসটা লিখেছো কিন্তু সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করে তুমি এক্সামিনারের কাছে তুলে ধরলে, তার ফলে কিন্তু তোমার যে ইমপ্রেশনটা সেটা ভালো হবে। এবং নাম্বারের ক্ষেত্রে তো ডেফিনেটলি তোমরা যদি ঠিকঠাকভাবে লিখতে পারো এবং সুন্দরভাবে যদি সেটা প্রেজেন্ট করতে পারো, তাহলে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবেই পারো। আচ্ছা, আর একটা কথা বলি যে বায়োলজি কিন্তু খুব সহজ সাবজেক্ট, 80 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। তাই অল দ্য বেস্ট, খুব ঠান্ডা মাথায় ভালো করে সুন্দর করে পড়ে যাও এবং লেখো।
লেটার কিন্তু খুব সহজেই পাওয়া যায়। বেশ, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে বোঝাবার জন্য, এত সুন্দর সাজেশন স্টুডেন্টদেরকে তুলে দেওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই এগুলো বিষয়গুলো তোমরা নিলে এবং তোমরা খুব ভালো মতো করে পরীক্ষার প্রিপারেশন নেবে, খুব ভালো করবে এই আশা নিয়ে আজকের মতো এডুকেশন অনলাইন শেষ করছি। প্রত্যেকদিন ঠিক সকাল 9:30টায় আমরা কিন্তু আসবো তোমাদের জন্য এডুকেশন অনলাইন নিয়ে। তোমরা আমাদের সঙ্গে থেকো, ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। নমস্কার।